আপনি আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস আউটলেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতি মঙ্গলবার মাস্টারিং এমআরসিএস হয়ে থাকে। তো মাস্টারিং এমআরসিএস এ আমাদের প্রতি মঙ্গলবারই আমাদের কোনো না কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং চেষ্টা করি আপনাদেরকে ব্রিফ একটা আইডিয়া দেওয়ার জেনেসিস আউটলেয়ার থেকে। তো প্রতি মঙ্গলবার আমি থাকার চেষ্টা করি, এছাড়াও আমাদের মেন্টরও থাকবেন ইনশাল্লাহ আগামী দিনগুলোতে। আমাদের অন্যান্য মেন্টর যারা আছেন সবাই স্পেসিফিক সাবজেক্টের মেন্টর স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আসবেন। আর সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তো আমাদের আজকের মাস্টারিং এমআরসিএস এর আজকের টপিক ছিল পেডিয়াট্রিক সার্জারি। তো আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু আমাদের জেনেসিস এর যে শীট, সেই শীট থেকেই আমি পড়াচ্ছি। শীট ছাড়াও এছাড়া আমি কিছু আমরা আমাদের যখন ক্লাসগুলো নিয়ে থাকি আমরা আমাদের শীটে আরো কিছু ছবি অ্যাড করি। তারপর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোন ইনফরমেশন যদি থাকে যেটা আমাদের শীটে নাই, সেগুলো আমরা আমাদের ক্লাসে শেয়ার করি এবং সবসময় আমাদের গ্রুপে চলে যায়। তো আমাদের সাথে আমাদের পার্টিসিপেন্টরাও আজকে আছেন। তো আমি প্রথমে পেডিয়াট্রিক সার্জারি থেকে আমাদের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক, সেই টপিক গুলো প্রথমে বলে দিচ্ছি। তো প্রথমে পেডিয়াট্রিক সার্জারি থেকে, পেডিয়াট্রিক সার্জারি কিন্তু মোটামুটি ভালোই কোশ্চেন থাকে, 5 থেকে 6টা কোশ্চেন থাকে পেডিয়াট্রিক সার্জারি থেকে। আবার পেডিয়াট্রিক সার্জারির সাথে এমব্রায়োলজিও কিছুটা রিলেটেড। সে কারণে আমি চেষ্টা করি যখন আমি অ্যাবডোমেন ক্লাসটা পড়াই, অ্যাবডোমেন ক্লাসের মধ্যেই আমি একটু চেষ্টা করি যে এমব্রায়োলজিটা যেন কভার করা যায়, তাহলে পরবর্তীতে পেডিয়াট্রিক সার্জারি পড়াইতে আবার দেখা যায় ব্যাপারটা একটু ইজি হয়। তো সেই সময় আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে একটু ব্রিফ নলেজ দেওয়ার। এবং দেখা যায় যে এমআরসিএস পরীক্ষার কোশ্চেন যেগুলো হয়, কোশ্চেন গুলো দেখা যায় যে সবসময় যেটা হয় যে আমাদের এই কোশ্চেন গুলো কিন্তু রিপিট কোশ্চেন হয়। হ্যাঁ, অনেক রিপিট কোশ্চেন হয়। রিপিট কোশ্চেন হয় না অ্যাকচুয়ালি, টপিক অনেক রিপিট হয়। তো যখন হচ্ছে টপিকটা রিপিট হবে কিন্তু দেখা যাবে আপনি কোশ্চেনটা হয়তো পারতেছেন না। আপনার যখন একটা টপিক সম্পর্কে ব্রিফ একটা আইডিয়া থাকবে তখন কোশ্চেন যেমনই হোক আপনি আনসার করে আসতে পারবেন। তো পেডিয়াট্রিক সার্জারির জন্য আমাদের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ আমাদের পড়তে হয়, এর মধ্যে টপটা খুব ভালোভাবে করতে হয়। ঠিক আছে, এর মধ্যে আছে ভেক্টরাল সিনড্রোম, নেক লাম্পস আছে, কিছু নেক লাম্পস পড়তে হয়। এগুলা আমাদের শীটে খুব সুন্দর করে আমরা অ্যারেঞ্জ করেছি। আছে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের মধ্যেই আবার অনেকগুলো ডিজিজ জানতে হয়। সবগুলোর মধ্যে কিছু ডিজিজ আছে অনেক ডিটেলস জানতে হয়, সেগুলো সম্পর্কে আবার আমরা আলাদা করে ডিটেলস দিয়েছি। তারপর হচ্ছে কিছু কজ আছে ভমিটিং, ভমিটিং, বিলাস ভমিটিং ইন ইউনিটস, নন বিলাস ভমিটিং ইন ইউনিটস। আমরা যখন রেসিডেন্সি পরীক্ষা দিই, রেসিডেন্সি পরীক্ষাতে শুধু এই কজ গুলো আসে, বাট এখানে আমার ডিটেলস ডিজিজ সম্পর্কে জানতে হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। আর এখানে আমাদের যে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, এর মধ্যে আমাদের ডিটেলস যেটা জানতে হয় সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ম্যালনিউট্রিশন, ইন্টারসাসেপশন, পাইলোরিক স্টেনোসিস। এছাড়া আমাদের রাইট এলে ফসার পেইনের কজ এবং এগুলোর মধ্যে দুই একটা একটু ডিটেলস জানতে হয়। ম্যাকালস ডাইভার্টিকুলাম, পেডিয়াট্রিক আম্বিলিকাল ডিসঅর্ডার। পেডিয়াট্রিক আম্বিলিকাল ডিসঅর্ডার অনেকগুলো টপিক থাকে। ইংলাজ যখন বাংলাদেশে এমআরসি আপনি এক্ষেত্রে কোশ্চেন বেশি
ওকে, আমি যেটা বলছিলাম পেডিয়াট্রিক ইউরোলজির কিছু ডিজিজ আছে, ক্রিপ্টোকার্ডিজম, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পেডিয়াট্রিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ভ্যাসোইউটেরিক রিফ্লেক্স খুবই লাগবে, কনজেনিটাল রেনাল কিছু অ্যানোমালিজ আছে সেগুলো আমাদের পড়তে হয়, টেস্টিকুলার ক্যান্সার এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এটা একদম ইনফিনিটি স্টার একটা টপিক। পেডিয়াট্রিক ফ্লুইড ম্যানেজমেন্ট থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, ম্যানেজমেন্ট অফ একিউট পেডিয়াট্রিক কন্ডিশন কিছু আছে। তো আমরা আজকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিছু ডিজিজ আছে ওইগুলো সম্পর্কে একটু জানবো। যেমন হচ্ছে আমাদের পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, এখানে যে ইম্পর্টেন্ট টপিক গুলো সবগুলো একসাথে আমরা ছোট ছোট পয়েন্ট করে দিয়ে দিয়েছি, যেন আপনি সহজে মনে রাখতে পারেন। এছাড়া পরে গিয়ে আবার আমরা যেটা করেছি আমাদের শিটে পরে আবার প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আমরা আলাদা করে ডিটেলস আলোচনা করেছি। এই পেজটা শুধুমাত্র আপনি পরীক্ষার আগের দিন দেখে যাবেন। এই পেজটা হচ্ছে আপনি পরীক্ষার আগের দিন পড়ে যাবেন, শুধু পরীক্ষার আগের দিন। কিন্তু আপনি যখন ডিটেলস করবেন তখন পরে গিয়ে হচ্ছে যখন আপনি ডিটেলস করবেন এখানে এই পেজগুলা আপনাকে ডিটেলস পড়তে হবে। এখানে কিছু এক্সট্রা ছবি আছে, এই ছবিগুলো অবশ্যই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এখানে এক্সট্রা কিছু ছবি আছে, বাট দেখেন ভিতরে কিন্তু অনেক ডিটেলস আছে। এই ডিটেলস গুলা আপনারা পড়বেন এখন যখন আপনারা পরীক্ষা দিচ্ছেন, এখন যখন আপনারা রেগুলার ক্লাস করতেছেন। কিন্তু এই যে প্রত্যেকটা শীটের সাথে এরকম আমাদের কিছু আছে, চার্ট দেওয়া আছে যেগুলো আপনি পরীক্ষার আগের দিন শুধু দেখে যাবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার সম্পর্কে ইম্পর্টেন্ট আমাদের যেটা লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট পাইলোরিক স্টেনোসিস। এটা থেকে একটা ডেফিনেটলি কোশ্চেন থাকবেই, একিউট অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে মিমি আপু? জি আপু, শোনা যাচ্ছে, মেসেন কিন্তু মাঝে মাঝে ওকে, একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস এখান থেকেও কোশ্চেন থাকে, খুবই সহজ ডায়াগনোসিস করা। এবং মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস আমি যখন এমআরসিএস পরীক্ষা দিতে গেছি তখনই শুধু মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস পড়ছি। এর আগে আমি অনেকবার এফসিপিএস পরীক্ষা দিয়েছি, রেসিডেন্সি পরীক্ষা দিয়েছি, কখনো আমি মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস সম্পর্কে পড়ি নাই। ইন্টারসেপশন অনেকবার পড়া হয়েছে, ফিফথ ইয়ারে পড়ছি, বাট মেজেন্ট্রিক অ্যাডেনাইটিস পড়া হয়নি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ডায়াগনোসিস করা খুব ইজি। মিড বলবলাস মিডগার্ড ম্যালরুট ফল থেকে সম্পর্কে আমরা ফিফথ ইয়ার থেকেই অনেকটুকু পড়ে আসছি। ঠিক আছে, আশা করি আপনারা এখানে পারবেন। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থেকেও কোশ্চেন থাকে মোটামুটি, নট অলওয়েজ। তারপর হচ্ছে মিকোনিয়া মাইলিয়াস, এখান থেকে কোশ্চেন থাকে। এখন পর্যন্ত আমি এইবার আমাদের এমআরসিএস এর আমি কিছু রিকল ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে ফজিয়া শিটের ক্লাস নিয়েছি, মিকোনিয়া মাইলিয়াস থেকে কোশ্চেন ছিল। বিলিয়ারি অ্যাট্রেসিয়া সবসময় কোশ্চেন থাকে না, নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস এখান থেকে সবসময় কোশ্চেন থাকে। এখানে অনেকগুলা টপিক আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকগুলো টপিক আছে ইম্পর্টেন্ট। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এগুলো থেকে আমি আপনাদের সাথে আজকে কিছু আলোচনা করব ডিটেলস, আর বাকিটুকু আমি এখান থেকেই আপনাদেরকে দেখা দেবো। তো প্রথমেই হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। ঠিক আছে, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। পাইলোরাস কোথায় আছে? পাইলোরাস আছে স্টোমাকের একদম এক্সিট যে পয়েন্টটা সেটা হচ্ছে পাইলোরাস। এখানে হচ্ছে আমাদের একটা কি থাকে, এই পাইলোরাসে এখানে কি থাকে, পাইলোরাস সার্কুলার যে মাসেল গুলো আছে সেই সার্কুলার মাসেল গুলো এখানে একটা ওপেনিং হিসেবে, এখানে এই ওপেনিং এর এখানে যদি সার্কুলার মাসেল গুলো হাইপারট্রফি হয়ে যায় তখন আমরা এই জায়গাটাকে কি বলি, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। ঠিক আছে, এখানে যে সার্কুলার মাসেল, সেই সার্কুলার মাসেল যখন স্টেনোসিস হয়ে যাবে পাইলোরাসে, তখন আমরা হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস বলে থাকি। যদি কোনো কারণে যদি এখানে স্টেনোসিস হয়ে যায় তখন যেটা হয় যে একটা ছোট বাচ্চা জাস্ট আফটার বার্থ যদি আমরা দেখি এখানে স্টেনোসিস থাকে তাহলে কি হবে, ফুডটা ইজিলি পাস করবে না, তাই না? ফুড এখানে ইজিলি পাস করবে না। সো এটা আমরা কখন দেখতে পাই? ঠিক আছে, নর্মালি টিপিক্যালি প্রেজেন্ট সেকেন্ড টু ফোর্থ উইক অফ লাইফ। ঠিক আছে, আমাদের বেলি লাপসা আছে সেকেন্ড টু সিক্স উইক অফ লাইফ। ওকে, এছাড়া বলা আছে যে হচ্ছে এটা, এখানে কিছু ইনসিডেন্টের কথা বলা আছে, এগুলো আমাদের কোনো দরকার নেই, মেল বেবিদের বেশি হয়ে থাকে, 4 টাইমস কমন ইন মেল। তো আপনারা দেখবেন যে হচ্ছে সেকেন্ড উইক বেবি অর ফোর্থ উইক বেবি, মেল বেবির কথা বলা থাকে, যে এরকম টাইপের সিনারিও যখন দেখবেন তখন দেখবেন যে সিনারিওতে এমন থাকতেছে। আচ্ছা, ফিচার গুলা কি থাকবে? ফিচার গুলা থাকবে হচ্ছে দেখেন, যখন একটা ফুড যাচ্ছে প্রথমেই কোথায় যাচ্ছে, প্রথমেই সে হচ্ছে যাবে স্টোমাকে। এখানে আমার পাইলোর আছে, স্টেনোসিস হয়ে আছে, পাইলোরাসে যখন স্টেনোসিস থাকবে তখন হচ্ছে ভমিট করবে। ভমিটটা কেমন হবে, খাবার যেহেতু পাস করবে না, ফুডটা আস্তে আস্তে এখানে জমা হবে, একসময় কি করবে, বাচ্চা ভমিটিং শুরু করবে। ভমিটিং থাকবে, প্রজেক্টিং টাইপ অফ ভমিটিং। যখন সে ভমিটিং থাকবে, যেহেতু ভমিটিং, স্বাভাবিকভাবেই বাচ্চাটা কি থাকবে, ডিহাইড্রেশন থাকবে। ঠিক আছে, স্বাভাবিকভাবে কি থাকবে, এখানে ডিহাইড্রেটেড থাকবে, কন্টিনিউয়াসলি সে ভমিট করতেছে, যে কিন্তু এখান দিয়ে আমার খাবার পাস করতেছে না, এখানে আমার কন্টিনিউয়াসলি সে ভমিটিং করতে থাকবে। যখনই ভমিট করবে তখনই তার কি ডেভেলপ করবে, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের সাথেও আমাদের স্টোমাকে কি আছে, স্টোমাকে আমি যদি বলি স্টোমাকে আছে আমাদের এসিএল, তাই না? এসিএল, তাহলে এসিএলটাও আমার এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, এসিএল।
তাহলে হচ্ছে ক্লোরাইড যদি বের হয়ে যায় তাহলে তার কি ডেভেলপ করবে? হাইপোক্লোরাইডেমিয়া। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন বের হয়ে যাচ্ছে, যখন হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে তখন কি হবে? হাইড্রোজেন আয়ন যদি বের হয়ে যায় অ্যালকালোসিস, তাই না? অ্যালকালোসিস। এছাড়াও আরেকটা কারণে অ্যালকালোসিস হয়, নরমালি এখান থেকে এসিডিক কাইমটা কোথায় যাবে? ডিউটেনামে। এসিডিক কাইমটা যখন ডিউটেনামে যাবে, ডিউটেনাম থেকে আমাদের কি আসে? যখন এসিডিক কাইম ডিউটেনামে যায়, ডিউটেনাম থেকে আমাদের বাইকার্বনেট রিলিজ হয়। ডিউটেনাম থেকে যখন হচ্ছে এখানে যখন এসিডিক কাইমটা আসবে, প্যানক্রিয়াস থেকে আমাদের কি রিলিজ হবে? প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট রিলিজ হবে। যেহেতু এসিডিক কাইমটা আসতে পারতেছে না আমাদের পাইলোরিক স্টেনোসিসের জন্য, এখানে আমাদের যে বাইকার্বনেট ছিল সেই বাইকার্বনেটটা ইন্টেস্টাইনে রিলিজ হবে না। সেই বাইকার্বনেটটা আলটিমেটলি কোথায় চলে যাবে? সে চলে যাবে আমাদের ব্লাড সার্কুলেশনে। তাহলে আলটিমেটলি সে কি ডেভেলপ করবে? আলটিমেটলি সে ডেভেলপ করবে হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস। এছাড়াও হচ্ছে কি থাকবে? যেহেতু ভমিটিং হচ্ছে কন্টিনিউয়াসলি, পটাশিয়াম বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যে কন্ডিশনটা ডেভেলপ করবে সেটা কি? যে কন্ডিশনটা ডেভেলপ করবে সেটা হচ্ছে হাইপোক্লোরেমিক হাইপোক্লোরেমিক হাইপোক্যালেমিক। এছাড়াও নাইট্রোজেন বের হয়ে যাবে যেহেতু ভমিট করতেছে, হাইপোনেট্রিমিক মেটাবলিক অ্যালকালোসিস। কি কি ডেভেলপ করবে মিমি আপু? হাইপোক্লোরিমিক, হাইপোক্যালেমিক, হাইপোনেট্রিমিক, মেটাবলিক হাইপোনেট্রিমিক মেটাবলিক অ্যালকালোসিস। অ্যালকালোসিস। ঠিক আছে, মেটাবলিক অ্যালকালোসিস। ওকে, তারপর হচ্ছে যদি ধরেন এখন আমরা ডায়াগনোসিস করার জন্য কি করব? ডায়াগনোসিস করার জন্য আমরা একটা সিম্পল আল্ট্রাসাউন্ড করতে পারি। ঠিক আছে, এছাড়া আমরা কি করতে পারি? একটা টেস্ট ফিড। টেস্ট ফিড যেটা হয়, টেস্ট ফিডের মধ্যে ধরেন টেস্ট ফিড দিলাম, তাকে আমরা একটা খাবার দিলাম, খাবার দেওয়ার পরে আমাদের কি হবে? এখানে পেরিস্টালসিস হবে, তাই না? স্টোমাকে কি হবে? পেরিস্টালসিস হবে। যখন পেরিস্টালসিস হবে আমাদের স্টোমাকের ডিরেকশনটা কোন দিকে? স্টোমাক থেকে আমাদের ডিউটেনামে যদি যাই লেফট টু রাইট, তাই না? লেফট টু রাইট। তাহলে এখানে আমাদের একটা কি আছে? স্টেনোসিস আছে, তাই না? স্টেনোসিস আছে, হাইপারট্রফাইড। তাহলে আমরা যদি হচ্ছে যখন খাবারটা দিব, পেরিস্টালসিস কোন দিকে যাবে? লেফট টু রাইট, তাই না? তখন আমরা একটা রোলিং মাস দেখতে পাবো, রোলিং মাসটা লেফট টু রাইট যাবে। ঠিক আছে, খেয়াল আছে? আমরা যখন হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস ছোটবেলায় পড়তাম যে রোলিং মাস প্রেজেন্টিং দ্যাট ইজ মুভিং ফ্রম লেফট টু রাইট। কারণ কি? এই যে আমাদের স্টোমাকের ডিরেকশন। ঠিক আছে, স্টোমাকের ডিরেকশনের জন্য। এখন এটার জন্য আমরা কি করে থাকি? এটার জন্য আমরা একটা অপারেশন করে থাকি, সেটার নাম কি? র্যামস্টেড পাইলোরোমায়োটমি। ঠিক আছে, কি করি? র্যামস্টেড পাইলোরোমায়োটমি। এই পয়েন্টে আপনি কোশ্চেনটা hyponatremia, hypochloridemia, which investigation you want to do? আপনাকে অনেকগুলা এন্ডোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান। আপনার ডায়াগনোসিস কি হবে? অ্যান্সার কি হবে? এমআরআই, এন্ডোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান। আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি। আর আলট্রাসোনোগ্রাফি না দিয়ে যদি টেস্ট ফিট থাকে তাহলে অ্যান্সার কি হবে? টেস্ট ফিট। ঠিক আছে, যদি আলট্রাসোনোগ্রাফি না দিয়ে টেস্ট ফিট থাকে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে টেস্ট ফিট। ঠিক আছে, তাহলে আমাদের ইনাফ। আচ্ছা, তার নামলেই দিল। আচ্ছা, এখানে একটা নন বিলাস, এখানে আমার একটা স্টেনোসিস আছে, এটা কি বিলিয়াস হবে নাকি নন বিলিয়াস? ডেফিনেটলি ইট উইল বি নন বিলিয়াস। কেন? বাইলটা কোথেকে আসতে হবে? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম, তাই না? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম। এই যে ডিউটেনামের সেকেন্ড পার্টে কে ওপেন হচ্ছে? সিবিডি ওপেন হচ্ছে। কোথেকে? সিবিডি। সিবিডি আসতেছে আমাদের গল ব্লাডার থেকে, আলটিমেটলি সিবিডি এসে ওপেন হচ্ছে কোথায়? সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম। এখন বাইল যদি আসতে হয় তাহলে আমাদের এখানে তো স্টেনোসিস হয়ে আছে, বাইলটা আসবে কোথেকে? সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম। এখন সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম থেকে তো আমার বাইল আসতে পারবে না, কারণ এখানে অলরেডি একটা স্টেনোসিস হয়ে আছে। ঠিক আছে, তাহলে বাইল আসতে পারবে না, যে ভমিটের সাথে বাইল আসবে। তাহলে আমাদের ভমিটিংটা কি হবে? নন বিলাস ভমিটিং হবে। আমরা এই কোশ্চেনটা দেখি। A 4 weeks old baby develops profuse projectile vomiting after feeds. He has been losing weight and the vomit described as non-bilous. What is the most likely underlying pathology? Duodenal atresia, ileal atresia, hypertrophy of the pyloric sphincter, achalasia cardia, intestinal malnutrition.
4 weeks. Hypertrophy of the pyloric acid. হ্যাঁ, hypertrophy of the pyloric stenosis. তারপর যদি আপনাকে ইনভেস্টিগেশন বলতো সেটাও আপনি পারবেন। তারপর যদি বলতো which operation you want to do, Ramsted pyloromyotomy. Ramsted pyloromyotomy. আচ্ছা, তারপর যদি ধরেন যে A4 well develops profuse developing profuse dehydrated. What measurement of sonography, Ramsted pyloromyotomy. Vomiting after feeds, and the baby is dehydrated. The baby is dehydrated. The baby is being losing weight. Vomit describes being non-bilous. What will be next management? Correction of dehydration, Ramsted operation, DOE ultrasonography, DOE CT scan, or DOE test treat. একটা বেবি আপনার কাছে আসছে একিউট কন্ডিশন, তাই না? প্রজেক্টাইল ভমিটিং নিয়ে আসছে এবং সে ডিহাইড্রেটেড, তাহলে কি আপনি আগে বাচ্চাকে ইনভেস্টিগেশনে পাঠাবেন নাকি তার আগে ডিহাইড্রেশন কারেকশন করবেন, Dehydration নাকি correction. আগে তার অপারেশন করবেন? ডেফিনেটলি আমি আগে ডিহাইড্রেশন কারেকশন করব। সো হোয়াট উইল বি মাই ম্যানেজমেন্ট? Definitely I will correct the dehydration at first. কারেকশন অফ ডিহাইড্রেশন। তারপর আমি তার ইনভেস্টিগেশন করব। যখনই কোনো একিউট কন্ডিশন আসবে আমি তাকে আগে ডিহাইড্রেশন কারেকশন করব, ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স যেগুলো মানে ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স যাই আছে সেটাকে আমি আগে কারেকশন করব, স্টেবিলাইজ করব। তারপর হচ্ছে আমি ইনভেস্টিগেশনে যাব, আমি ডায়াগনোসিস কনফার্ম হব, তারপর আমার যদি অপারেশন প্রয়োজন আমি, কিন্তু অপারেশন ছাড়াও যদি এমন কন্ডিশন যেটা আমার কনজারভেটিভ ম্যানেজমেন্টের, আমরা ওয়ার্ডে যা করি তাই, হয়তোবা আমরা সবসময় আমরা প্রোটোকল অনুযায়ী করতে পারি না, বাট আমরা বইয়ে যে প্রোটোকল পড়ি সেই প্রোটোকলই ঠিক আছে, এবং আমরা চেষ্টা করব ফার্দার আমাদের ওয়ার্ডে প্রোটোকল ফলো করার, ঠিক আছে? পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, যাই হোক, এখানে পাইলোরিক স্টেনোসিস সম্পর্কে এই পেজটা হচ্ছে বেরি ল্যাবসের পেজ। তো আমি আপনাকে দেখাতে চাইছিলাম যে আমি যেটা যেটা আপনাকে বললাম প্রত্যেকটা জিনিস এখানে আছে। এখানে এক্সট্রা যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে বাচ্চাটার পোস্টপ্রার্ডিনাল হাঙ্গার থাকবে। কি থাকবে? পোস্টপ্রার্ডিনাল হাঙ্গার। সে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার পরে তার কি থাকবে? খাওয়া দাওয়া করতেছে, খাওয়ার পরে তো বমি করে দিচ্ছে, তাহলে হচ্ছে বাচ্চাটা সবসময় হাঙ্গরি থাকবে। আরেকটা এখানে হচ্ছে আরেকটা এক্সট্রা যে ইনফরমেশন আছে সেখানে আমি কোন ফ্লুইড দিয়ে তার ডিহাইড্রেশন করবো সেটা দেওয়া আছে, ঠিক আছে? 0.9% saline, 0.9% saline, I mean normal saline with 0.15% of potassium chloride with 5% glucose, ঠিক আছে? গিভেন এটা লাগবে না আপনার কত ml কত কেজি দিবেন, কিন্তু হচ্ছে আপনার এই ফ্লুইডটা লাগবে। যদিও এটা আপনি হচ্ছে আবার আপনার পেরি অপারেটিভ ক্লাসে পড়বেন, এই জিনিসটা আপনি আপনার পেরি অপারেটিভ ক্লাসে পড়বেন, বাট এখানে আপনার এই জিনিসটা আমি আপনাকে আরেকবার দেখাই দিলাম, যদি আপনাকে দেয় হাউ উইল ইউ কারেক্ট দ্য ডিহাইড্রেশন সেটা যেন আপনি পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আমাদের পরের যে টপিক, সেই টপিকটা হচ্ছে ইন্টেস্টাইনাল ম্যাল রোটেশন অফ দা নিউনেটস। ইন্টেস্টাইনাল ম্যাল রোটেশন অফ নিউনেটস এটা দেখানোর আগে আমি আপনাকে একটু হচ্ছে ইন্টেস্টাইনের যে ডেভেলপমেন্টটা সেই ডেভেলপমেন্টটা একটু দেখাই নিয়ে আসি। এটা যদি আপনি দেখেন, এটা দেখার পরে তখন হচ্ছে ম্যাল রোটেশনটা আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? সো আমি যদি এই ছবিটা প্রথমে যদি আপনাকে দেখাই, দেখেন প্রথমে হচ্ছে এটা 6 উইকস অফ গেস্টেশন। ডিউরিং 6 উইকস অফ গেস্টেশন আমাদের ইন্টেস্টাইনে জাস্ট লাইক এ টিউব, ঠিক আছে? এটা জাস্ট লাইক এ টিউব, অনলি টিউব। তারপর হচ্ছে যদি 8 উইক পরে যাই তখন আমরা দেখতেছি কি আমাদের এই টিউবটা, যে টিউব ছিল সে আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর 9 উইকসে আসেন, 9 উইকসে গিয়ে দেখেন সে কি হয়েছে, একটু রোটেট হয়েছে, তাই না? কিছুটা রোটেট হয়ে একটু পেঁচাই গেছে, কিছু রোটেট হয়ে একটু পেঁচাই গেছে। নরমালি আমাদের গাটের যে রোটেশনটা হয় সেই গাটের রোটেশনটা হয় এন্টি ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ। কি ওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ, তাই না? এন্টি ক্লকওয়াইজ অর কাউন্টার ক্লকওয়াইজ এন্ড 270 ডিগ্রি 270 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ তার রোটেশন হয়। সেই রোটেশনের সময়, রোটেশন যখন হয়, রোটেশন এই যে দেখেন এখানে তার আরেকটা রোটেশন হয়েছে। লাস্ট রোটেশনটা যখন হলো তখন এটা কি আমাদের স্টোমাকের রোটেশন হয় 90 ডিগ্রি এন্ড ক্লকওয়াইজ। তারপরে আমাদের যে ডিউডেনাম থেকে শুরু করে একদম রেস্ট অফ দ্য ইন্টেস্টাইন বাকিটুকু সে হচ্ছে 270 ডিগ্রি সেন্টিগ্রেড
ক্লকওয়াইজ ঘুরবে, সরি এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। সেই কারণে দেখেন স্টোমাক কত সহজ সরল ভাবে বসে আছে, বাট আমাদের গাট অনেক 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 পেঁচানো, তাই না? সে কারণে আমি বলি যে স্টোমাক ঘুরে একবার, আর এই ঘুরে 3 বার, এবং এন্টি ক্লকওয়াইজ ঘুরে, ঠিক আছে? সেখানে তার ভিতরে এত প্যাচ। তো প্যাচের শেষে নর্মালি কি হয়, এখানে আমাদের কি আছে, এই ঠিক এই জায়গাটায় ডিউডেনাম এখানে শেষ, গ্যাস্ট্রো ডিউরোজেজুনাল ফ্লেক্সার। ডিউরোজেজুনাল ফ্লেক্সারের এখানে একটা লিগামেন্ট থাকে, তার নাম কি, লিগামেন্ট অফ ট্রিপস, ঠিক আছে? সে হচ্ছে কি করে পোস্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে তাকে ধরে রাখে। আর আমাদের এটা চলে যায় কোথায়, রাইট সাইডে। আর লেফট সাইডে আমাদের সিকামটা চলে আসে লেফট সাইডে। এই যে এখানে একটা এক্সিস মেনটেন হয়, সিকাম এবং হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল জাংশন দুটার মধ্যে একটা আমাদের এক্সিস মেনটেন হয়, ঠিক আছে? এখানে আমাদের একটা এক্সিস মেনটেন হচ্ছে, ঠিক আছে? এখানে আমাদের একটা এক্সিস মেনটেন হয়। এখন ধরেন লিগামেন্ট অফ ট্রিপস আর হচ্ছে এখানের মধ্যে একটা এক্সিস মেনটেন হচ্ছে। যখন মেল রোটেশন হবে বা হচ্ছে আমাদের যদি এখানে এসে অ্যারেস্ট হয়ে যায়, দেখেন এখানে আমাদের এটা কোথায়, এই যে এখানে কত সেকেন্ড রোটেশন, সেকেন্ড রোটেশনের পরে আমাদের সিকামটা কোথায়, সিকামটা একদম হচ্ছে রাইট সাইডে, তাই না? রাইট সাইডে, এবং একদম পুরো আমি যদি বলি হাইপোকন্ড্রিয়াক রিজনের কাছাকাছি চলে গেছে, তাই না? এবং আমাদের হচ্ছে এখানে গ্যাস্ট্রো যে জন্য ডিউরোজেজুনাল ফ্লেক্সারটা এখানেই আছে, ঠিক আছে? ডিউরোজেজুনাল ফ্লেক্সারটা সবসময় এখানে থাকে না। তাহলে এই যদি হচ্ছে রোটেশনটা না হয়, তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে বলবো মেল রোটেশন অফ দা গাট। সেটাকে আমরা কি বলবো, মেল রোটেশন অফ দা গাট। এই গাট যখন মেল রোটেশন থাকবে, যেমন ধরেন এটা হচ্ছে নর্মাল একটা মেল রোটেশন, এখন কেন রোটেশনটা হয় না, এই যে এখানে আমাদের যে সিকাম আছে, সিকামের সিকামের পেছনে একটা লিগামেন্ট থাকে, সেই লিগামেন্টটার নাম হচ্ছে লেটস লিগামেন্ট। লিগামেন্টের নাম কি, লেটস লিগামেন্ট। এই লিগামেন্টটা রেট্রোপেরিটোনিয়ালি আমাদের যে সিকাম আছে সিকামকে ধরে রাখে এবং সিকামকে রোটেট করতে দেয় না। সিকামকে যখন রোটেট করতে দেয় না, তখন হচ্ছে সিকামটা জাস্ট হচ্ছে এই যে স্টোমাকের নিচে ডিউডেনামের এখানে এসে বসে থাকে। এবং নর্মালি এই বাচ্চাটার কোনো প্রবলেম হওয়ার কথা না, যেই বাচ্চাটার এরকম ম্যাল রোটেশন হয়েছে তার নর্মালি কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু এই যে দেখতেছেন এইদিকে গাটটা, গাটটা দেখেন এখানে যে আমাদের স্মল ইন্টেস্টাইন আছে, এই স্মল ইন্টেস্টাইন কি হলো, এখানে আমাদের বড় একটা মেজেন্ট্রি দিয়ে সে হচ্ছে একদম নিচের দিকে ঝুলে আছে, তাই না? নর্মালি হচ্ছে যখন আমাদের কোনো ইন্টেস্টাইনের বিশাল বড় লুপ এরকম মেজেন্ট্রির সাথে, অনেক বড় একটা মেজেন্ট্রির সাথে ঝুলে থাকবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে সে খুব সহজেই রোটেট করতে থাকবে, ঠিক আছে? রোটেট করতে 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 একসময় কি হবে, মেজেন্ট্রিটা পেঁচাই যাবে। দেখেন মেজেন্ট্রিটা এখানে যদি একটু ছবিটা দেখেন, দেখেন এখানে মেজেন্ট্রিটা পেঁচাই গেছে, তাই না? মেজেন্ট্রিটা পেঁচাই গেছে। যখন পেঁচাই যাবে একসময়, তাহলে কি ডেভেলপ করবে, এখানে আমাদের ইন্টেস্টাইনাল লোব গুলো পেঁচাই গেছে। এই যে ইন্টেস্টাইনাল লোব গুলা যেরকম টুইস্টেড হয়ে গেল, টুইস্টিং অফ গাট, টুইস্টিং অফ গাটকে আমরা কি বলি, টুইস্টিং অফ গাট ভলভুলাস বলি। খেয়াল আছে, ভলভিউলাস, ভলভিউলাস। নরমালি ভলভিউলাস আমরা কোথায় দেখতে পাই, ভলভিউলাসটা দেখতে পাই আমরা হচ্ছে ওল্ডার এজ পেশেন্ট সিগময়েড কোলনে আমরা দেখতে পাই, তাই না? সিগময়েড কোলন, ফিফথ ইয়ার, একদম হচ্ছে ফিফথ ইয়ারের নলেজ, সিগময়েড কোলনে গিয়ে আমরা ভলভুলাস দেখতে পাই। কিন্তু যখন এরকম গাট ম্যাল রোটেশন থাকে, তখন আমরা কোথায় তখন এই যে এখানে আমরা এখানে একটা ভলভুলাস দেখতে পাচ্ছি, এটা কোন ইন্টেস্টাইনকে দেখাচ্ছে, স্মল ইন্টেস্টাইনকে, তাই না? মিড গাট, মিড গাট ম্যাল রোটেশন ডেভেলপ করে। যখনই এই মিড গাট ম্যাল রোটেশনটা ডেভেলপ করবে, মিড গাটে সরি মিড গাট ভলভুলাসটা ডেভেলপ করবে, তখন যেটা হবে, মিড গাটে যখন ভলভুলাস ডেভেলপ করবে, তখন বাচ্চা কি নিয়ে ফিচার নিয়ে আসবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসবে। সেই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার যখন নিয়ে আসবে, তখন যখন ভমিটিং হবে, সেই ভমিটিংটা কি হবে, ডেফিনেটলি এটা একটা বিলাস ভমিটিং হবে। কারণ হচ্ছে দেখি আমি সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম এখানে ভালো আছে, সেকেন্ড পার্ট অফ ডিউডেনামটা এখানে ইনটেক আছে। তো সেকেন্ড পার্ট অফ ডিউডেনামটা যেহেতু এখানে ইনটেক আছে, আমার ভমিটিংটা কি হবে, ডেফিনেটলি এটা একটা বিলাস ভমিটিং হবে, ঠিক আছে? তো এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমি কি করতে পারি, ডেফিনেটলি এখানে আমার যে লেটস বেন্ডটা ছিল, এই বেঞ্চটা যদি আমি কেটে দেই, তাহলে হচ্ছে আমার কি হবে, এই যে আমার সিকামটা রিলিজ হয়ে গেল, সিকাম অন্য পাশে চলে গেল। একই সাথে আমি কি করব, একই সাথে আমার যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনটাকে আমরা ফিক্স করে দিতে পারি। আমাদের যে অ্যাবডোমিনাল ওয়াল আছে, এই অ্যাবডোমিনাল ওয়ালের সাথে আমরা হচ্ছে এই যে মেজেন্ট্রি আছে তাকে আমরা ফিক্স করে দিতে পারি। তাহলে পরবর্তীতে আর এখানে কি হবে না, ভলভুলাস ডেভেলপ করবে না, ঠিক আছে? তাহলে ইন্টেস্টাইনাল ম্যাল রোটেশনের অনেকগুলো ছবি দেখালাম, ছবি দেখাও আমি আপনাদেরকে বুঝাইলাম, ঠিক আছে? আপু বুঝা গেছে ফিক্স কি? করে দিলে কি পেরিস্টালসিসটা ঠিক মতো হবে? হুম হুম, মানে পেরিস্টালসিস, হ্যাঁ পেরিস্টালসিস যখন হচ্ছে সেখানে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কি আছে, স্টোমা, ডিউডেনাম, ঠিক আছে? ডিউডেনামের পরে এখানে জেজুনাম, জেজুনামের পরে পেরিস্টালসিস ঠিক মতো হবে, পেরিস্টালসিস কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যখন এটা এরকম পেঁচায় যাবে, ঠিক আছে, এই যে এরকম করে যখন এটা পেঁচায় যাচ্ছে, যখন এরকম করে এটা পেঁচায় যাবে, তখনই হচ্ছে যখন টুইস্টেড হয়ে যাবে, যখন এভাবে এখানে এটা টুইস্টেড হয়ে যাচ্ছে, যখনই টুইস্টেড হয়ে যাবে, তখনই আমার কি ডেভেলপ করবে, ভলভুলাস ডেভেলপ করবে, তখন আর পেরিস্টালসিস যেতে পারবে না, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করবে, ঠিক আছে?
জি আপু। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, এই যে ব্যান্ডটা আমাকে ধরে রাখছিল, আমাকে হচ্ছে যে ব্যান্ডটা সিকামকে ধরে রাখছে, এই নামটা, এর নাম কি, লেটস ব্যান্ড। এই ব্যান্ডটাকে যদি আমি কেটে দেই, তাহলে আমার কি হবে, সে রিলিজ হয়ে গেল। আমি আনটুইস্ট করলাম, আনটুইস্ট করে এই যে দেখেন এখানে আনটুইস্টিংটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি আনটুইস্ট করলাম, আনটুইস্ট করে আমি কি করলাম, লেটস প্রসিডিউরে এখানে আমার যে লিগামেন্ট আছে সেই লিগামেন্টটাকে কেটে দিলাম। যখনই কেটে দিলাম ফ্রি হয়ে গেল। তারপর হচ্ছে আমরা মেজেন্টিটাকে কি করলাম, মেজেন্টিটাকে ওয়ালের সাথে ফিক্স করে দিলাম, ঠিক আছে। অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যদি ফিক্স করে দিই, তখনই এটা আমার ভলভুলাসটাও রিলিজ হয়ে গেল, ঠিক আছে, ভলভুলাস রিলিজ হয়ে গেল। দিস ইজ দ্য অপারেশন। এখন আপনার এই সম্পর্কে কি কি জানা লাগবে, যে এমআরসিএস পার্টির জন্য আপনার কি কি জানা লাগবে, ঠিক আছে। আপনার শুধু এতটুকু জানবেন যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আন্ডারগোস 270 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ টুইস্টিং, ঠিক আছে, 270 ডিগ্রি কাউন্টার ওয়াইজ। আচ্ছা, আর এই রোটেশনটা যখন হয়, আমাদের যে গাটের যে রোটেশন 270 ডিগ্রি, যে রোটেশনটা হয়, সেই রোটেশনটা হয় অ্যালং দা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, অ্যালং দা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, আমি সেরকম কোন স্পটের মিড গার্ড প্লাস ডেভেলপ কোন গার্ড সিগময়েড ক্ষেত্রে পেয়ে থাকি, ঠিক আছে। সেটা হচ্ছে করার জন্য ঠিক আছে। আমি ফ্লেক্সটা কোন আসলে নন প্রেজেন্ট ছিল, আর যেটা ছিল রাইট পোর্শন। আপু, আপনার মাইক্রোফোনটা মনে হয় অফ আছে। আচ্ছা, আমাকে কোথায় শোনা যাচ্ছিল, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এটা কি শোনা গেছে, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, লেটস প্রসিডার। না না, এটার আগেরটা। আচ্ছা আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম যে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারির এই যে আমাদের গাটটা, আমাদের যে গাটের রোটেশন হয়, সেই রোটেশন হয় অ্যালং দা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, অ্যালং দা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি আমাদের গাটের রোটেশন হবে, ঠিক আছে, গাটের রোটেশন। সো এখন আমাদের ট্রিটমেন্টের জন্য আমরা কোন প্রসিডিউরে যাব, ট্রিটমেন্টের জন্য যাব হচ্ছে আমরা লেটস প্রসিডিউর, ঠিক আছে। ট্রিটমেন্টের জন্য আমরা কোন প্রসিডিউরে যাব, আমরা হচ্ছে লেটস প্রসিডিউরে যাব, ঠিক আছে। ওকে,
আমি এখানে আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম যে যখন আমরা আপার জিআই কন্ট্রাস্ট করব, আপার জিআই কন্ট্রাস্ট যখন করব তখন হচ্ছে ডিডোজেজুনাল ফ্লেক্সারটা আমরা কোথায় পাবো? রাইট সাইডে পাবো। ঠিক আছে, ডিডোজেজুনাল ফ্লেক্সার উইল বি প্রেজেন্ট অন রাইট সাইড ইন আপার জিআই কন্ট্রাস্ট এন্ড সিকাম উইল বি হাই আপ। ঠিক আছে, হাই আপ সিকাম পাবো। ঠিক আছে, সো আপার জিআই কন্ট্রাস্ট যেহেতু করতেছি আমরা, সিকাম পর্যন্ত হয়তো আমরা যেতে পারবো না। যদি আমরা হচ্ছে কোলোনোস্কোপি করি সেক্ষেত্রে গিয়ে আমরা যেটা করতে পারি যে হচ্ছে আমরা সেখানে গিয়ে সিকামটাকে হাই আপ পেতে পারি। ঠিক আছে, অথবা হচ্ছে কোলন সিরিজ যদি করি সেক্ষেত্রে গিয়ে আমরা যদি কালার কন্ট্রাস্ট কোলন যদি করি তখন আমরা সিকামটা হাই আপ পাবো। যদি আপার জিআই কন্ট্রাস্ট করি তখন হচ্ছে ডিউরোজেজুনাল ফ্লেক্সারটাকে আমরা কোথায় পাবো? রাইট সাইডে পাবো। ঠিক আছে, কোথায় পাচ্ছি? রাইট সাইড। এটার জন্য আমরা কি প্রসিডিউর করতেছি? এই যে আমাদের এখানে যে ব্যান্ড ছিল লেটস ব্যান্ড, এই ব্যান্ডটাকে আমরা কেটে দিচ্ছি। এই ব্যান্ডের নাম কি? ব্যান্ডের এটার যে অপারেশন সেটার নাম হচ্ছে লেটস প্রসিডিউর। ঠিক আছে, তাহলে আমরা আমাদের একটা কোশ্চেন দেখি। A female neonate who is born at term has an episode of Villas vomiting. আমি আপনাদেরকে বলছিলাম ম্যালরোটেশন যদি থাকে কি থাকবে? বিলাস ভমিটিং থাকবে। ঠিক আছে, আপার জিআই কন্ট্রাস্ট স্টাডি is performed and it shows didojejunar flexure that is lies in the right side of the midline. What is the most appropriate procedure? Okay, undertake a Ramstek pylotomy, perform a gastrojejunostomy, undertake a Let's procedure, undertake a duodenostomy and undertake a Kasai procedure. আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে লেটস প্রসিডিউর। let's procedure. আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আমার কোশ্চেন থাকে a female neonate who is born at term was well previously. After 6 months, she develops sudden severe abdominal pain with vomiting. On palpation, right iliac fossa is empty. Right iliac fossa তে আমাদের কি আছে? Cecum will be high up. So right iliac fossa is empty. Right iliac fossa on examination, right iliac fossa is empty. Upper GI contrast shows that duodenal flexure is present in right side of the midline. What is the diagnosis? intestinal malnutrition. ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা ফাইন্ডিং আছে। পালপেশন যখন আমরা করতে যাব তখন আমরা রাইট ইলিয়াক ফসাটা কি পাবো? রাইট ইলিয়াক ফসাটা এমটি পাবো। ঠিক আছে, রাইট ইলিয়াক ফসাটা আমরা এমটি পাইতে পারি। ওকে, তাহলে আমাদের ইন্টেস্টাইনাল ম্যালনিউট্রিশন হয়ে গেল। তারপর আসেন এরপরে আমরা যেটা দেখবো ইন্টারসাসেপশন। এইটা আমাদের আজকে লাস্ট টপিক। আজকে আমরা এতটুকু দেখবো। এছাড়া আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আরেকটা টপিক দেখাবো, তারপর দেখে আজকে শেষ করবো। যাই হোক, ইন্টারসাসেপশন জিনিসটা কি? ইন্টারসাসেপশনে যদি একটা গার্ড, ওয়ান পোর্শন অফ গার্ড এন্টার ইন দা অ্যানাদার পোর্শন অফ দা গার্ডে যদি এরকম হচ্ছে এন্টার করে যায় তখন হচ্ছে আমরা সেটা কি বলে? ইন্টারসাসেপশন বলে থাকি। ঠিক আছে, এটা নরমালি কাদের হয়? যখন বাচ্চাদের উইনিং এর টাইম থাকে সেই সময়টাতে গিয়ে হয়। ঠিক আছে, কেন উইনিং এর টাইম হয়? কারণ হচ্ছে ধরেন একটা বাচ্চা প্রথমে এসে কি খাচ্ছে? লিকুইড, তাই না? শুধুমাত্র লিকুইড খাচ্ছে, লিকুইড ব্রেস্ট মিল্ক পাচ্ছে। তারপর হচ্ছে 6 মাস পরে উইনিং শুরু করলাম, আমরা কি করলাম? সলিড ফুড দেওয়া শুরু করলাম। যখন আমার এই বাচ্চা জন্মের আগে থেকে সে কি খাচ্ছিল? লিকুইড খাচ্ছিল। জন্মের পরেও সে লিকুইড খাচ্ছে, পেরিস্টালসিসটা একরকম ছিল। তারপরে যখন আমি তাকে সলিড ফুড দেওয়া শুরু করবো, ডেফিনেটলি পেরিস্টালসিসের ক্যারেক্টার চেঞ্জ হবে। আমাদের ওই গার্ড যখন ওই পেরিস্টালসিস ক্যারেক্টারের সাথে যখন হইতে চেষ্টা করছি, যখন হচ্ছে আমাদের গার্ড যখন অ্যাডজাস্ট হওয়ার ট্রাই করবে তখন কি হইতে পারে? পেরিস্টালসিসের পেরিস্টালটিক ওয়েভ চেঞ্জ হওয়ার কারণে যেটা হতে পারে আমাদের গাটের যে পোর্শনটুকু তখন এরকম একটা পোর্শন আরেকটা পোর্শনের সাথে গিয়ে ভলভুলাস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, কি ডেভেলপ করতে পারে? ভলভুলাস ডেভেলপ করতে পারে। যদি ভলভুলাস ডেভেলপ করে আলটিমেটলি সে কোন ধরনের ফিচার নিয়ে আসবে? সে নিয়ে আসবে আমাদের অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, একিউট অ্যাবডোমিনাল ফিচার নিয়ে আসবে। ঠিক আছে, সেখানে আমাদের একটু আমরা দেখে নিই যে ইন্টারসাসেপশন টিপিক্যালি প্রেজেন্ট উইথ colic abdominal pain and vomiting. Telescoping of the bowel proceeds mucosal ischemia. এখানে আমরা কি পাবো? মিউকোসাল
ইস্কেমিয়া ডেভেলপ করতে পারে। মিউকোসাল ইস্কেমিয়া যখন হবে, যেমন যদি ধরেন এই যে গাটের পোর্শনটা এখানে যদি চলে যায়, ভেতরে যদি চলে যায়, আমাদের সিকামের ভিতরে, কোলনের ভিতরে যখন চলে যায়, ডেফিনেটলি তার ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে। যখন ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে, তখন এই যে এখানে যে আমার মিউকোসা যে আছে, মিউকোসাতে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে, মিউকোসাল শেডিং হবে। মিউকোসাল শেডিং যখন হবে, স্বাভাবিকভাবে এখান থেকে ব্লিডিং হবে। ব্লাড সবসময় মনে রাখবেন, ব্লাড যখন যাবে তখন এই বাচ্চার আলটিমেটলি আমি কি পাবো? রেড কারেন্ট জেলি স্টুল পাবো। কি পাবো? রেড কারেন্ট জেলি। একদম আপনাকে সিনারিওতে এইভাবেই দিবে, রেড কারেন্ট জেলি স্টুল ইজ প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকবে? সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, ভমিটিং থাকবে, রেড কারেন্ট জেলি স্টুল থাকবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে কজ কি কি? ঠিক আছে, কজ অফ ইন্টারসাসেপশন, ইট মে বি ডিউ টু পলিপ, মেবি লিম্ফ্যাডেনোপ্যাথি, সিস্টিক ফাইব্রোসিস। ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিসের জন্য ইন্টারসাসেপশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে, আর রেড কারেন্ট জেলি দিয়ে আমরা এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো। এছাড়াও আমরা কি করতে পারি? একটা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা এই যে দেখেন, এই ছবিটা দেখেন, এই ছবিটাতে দেখেন একটা আই এর মতো অংশ দেখা যাচ্ছে, তাই না? এটা একটা গাট, এর ভিতরে দেখেন আর একটা গাটের পোর্শন দেখা যাচ্ছে। এই যে দেখেন গাটের লুমেনটা দেখা যাচ্ছে, দিস ওয়ান ইজ ওয়ান লুমেন। ঠিক আছে, মিউকোসাল দেখেন, মিউকোসাল ফোল্ডিং লুমেন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম আমরা একটা আই এর মতো একটা অংশ দেখতে পাবো। এর মতো যে সাইন দেখা যায় একে বলা হয়ে থাকে টার্গেট সাইন। কি সাইন? টার্গেট সাইন। এটাকে কি বলে থাকে? টার্গেট সাইন। ঠিক আছে, তো এখন ধরেন আমরা কি পাই? টার্গেট সাইন পাই। যদি if the baby is stable, there is no localizing sign of peritonitis. Peritonitis এর যদি কোনো সাইন না থাকে, সরি, unstable, if the baby is unstable and localizing sign যদি থাকে, peritonitis এর সাইন যদি থাকে, তখন আমরা কি করব? ল্যাপারোটমি করব। বাট বাচ্চা যদি রিলেটিভলি ওয়েল থাকে, নো লোকালাইজিং সাইন, তখন আমরা কি করতে পারি? নিউমেটিক রিডাকশন করতে পারি। ঠিক আছে, আন্ডার ফ্লোরোস্কোপিক গাইডেন্স। মনে রাখবেন, আন্ডার ফ্লোরোস্কোপিক গাইডেন্স। আর যদি এমন হয় ইম্পেন্ডিং টু পারফোরেশন, দেন আমরা কিসের জন্য যাব? আমরা হচ্ছে দেন উইল গো ফর ল্যাপারোটমি। ঠিক আছে, দেন উইল গো ফর ল্যাপারোটমি। আচ্ছা, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে অ্যাবডোমেনে আমরা একটা সসেজ শেপ মাস পাই। কি পাই? ওই ছবিটা এখানে নাই, ছবিটা আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে, আমরা কি পাই? সসেজ শেপ একটা মাস পাই। যেমন ধরেন এই ছবিটা যদি দেখি আমরা, এই কোশ্চেনটা যদি আমরা দেখি, 7-month-old girl presented with 7 months উইনিং এর আশেপাশে। ঠিক আছে, presented with vomiting and diarrhea, crying and drawing up of legs. There is sausage shape mass in the abdomen. Sausage shape mass in the abdomen. What is the most likely diagnosis? আমাদের ডায়াগনোসিস কি হবে? ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন, গুড। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন, a 1-year-old child has been unwell with sore throat few days. আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। For few days he progressed to develop peri-umbilical abdominal discomfort, passage, diarrhea. ঠিক আছে, the pediatrician call you because the ultrasound has shows there is a target sign in right side of the abdomen. What is the best initial course of action? 1-year-old child, sore throat ছিল few days, peri-umbilical abdominal discomfort and diarrhea. Pediatrician call you, there is a target sign right side of the abdomen. What is the best initial course of action? Obtain intravenous access, administer fluid and antibiotic, undertake urgent fluoroscopic reduction, undertake urgent hydrostatic reduction, undertake a colonoscopy, undertake a laparotomy. ওইটা কি ল্যাপারোটমি হতে পারে? আচ্ছা, আমি যদি বলি, প্রথমে আপনার কাছে একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল পেশেন্ট আসলে আপনি কি করেন? যার ডায়রিয়া ছিল, পেরিয়াম্বিলিক্যাল পেইন আছে, প্রথমে আমরা পেশেন্টটাকে স্টেবল করব। কি বললাম একটু আগে? প্রথমেই আমরা কি করব? প্রথমে আমরা পেশেন্টটাকে স্টেবল করব। স্টেবল করার জন্য কি করব? আইভি অ্যাক্সেস নিব, আমরা ক্যানুলা করব, ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক দিব। তারপর হচ্ছে আমরা কি করব? তারপর আমরা ওটিটি নিব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? obtain intravenous access, administer fluids and antibiotic. Okay, অ্যান্টিবায়োটিক। okay. A 4-month-old child admitted with colic abdominal pain. On investigation, it is found to have a ileoileal intussusception. What is the best course of action? 4-month-old child, colic abdominal pain, investigation found ileoileal intussusception. What is the best course of action? Attempt to hydrostatic reduction with barium enema, attempt to pneumatic reduction with air insufficiency, undertake
laparotomy, undertake colonoscopy, undertake a flexible sigmoidoscopy. এখানে আমার কাছে বলা নাই যে হচ্ছে সে কি কলিক অ্যাবডোমিনাল পেইন আর জাস্ট ইনভেস্টিগেশন। এখানে হচ্ছে সে ডিহাইড্রেটেড কিনা সেটা বলা নাই, খারাপ আছে কিনা ওরকম কোনো সাইন নাই। তাহলে আমি প্রথমে কি করার চেষ্টা করব, আমি ধরে নিলাম তখন হচ্ছে আমি কি চিন্তা করব যে হচ্ছে শি ইজ ওয়েল। অ্যাটেম্প টু হাইড্রোস্ট্যাটিক রিডাকশন, অ্যাটেম্প টু নিউমেটিক রিডাকশন। আচ্ছা, আমরা কোন ধরনের রিডাকশন করি? নিউমেটিক রিডাকশন। নিউমেটিক রিডাকশন আন্ডার ফ্লোরোস্কোপিক গাইডেন্স। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ফ্লোরোস্কোপিক গাইডেন্স, নিউমেটিক রিডাকশন। ঠিক আছে, নিউমেটিক রিডাকশন কিভাবে করি? এয়ার ইনসাফলেশনের মাধ্যমে। রিডাকশনটা কিসের মাধ্যমে করা হয়? এয়ার ইনসাফলেশন আন্ডার ফ্লোরোস্কোপিক গাইডেন্স। ঠিক আছে, ওকে। তারপর আসেন মেজেন্টেরিক অ্যাডেনাইটিস। ঠিক আছে, আমি বলতেছিলাম যে আপনাদেরকে মেজেন্টেরিক অ্যাডেনাইটিসের কথা। মেজেন্টেরিক অ্যাডেনাইটিস এখন পর্যন্ত অনেকবার আসছে। সো মেজেন্টেরিক অ্যাডেনাইটিস জিনিসটা কি? ঠিক আছে, আমাদের মেজেন্ট্রি, দিস ওয়ান ইজ মেজেন্ট্রি। মেজেন্ট্রিতে কি আছে দেখেন, অনেকগুলো লিম্ফ নোড দেখা যাচ্ছে, তাই না? মেজেন্ট্রিতে ছোট 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 লিম্ফ নোড থাকে। ল্যাপারোটমি করার সময় ইনফ্লামেটরি কোনো কন্ডিশন যদি থাকে, যদি আমাদের লিম্ফ নোড থাকে, অনেকগুলো লিম্ফ নোড যদি থাকে, দেখবেন যে হচ্ছে ইনফ্লামেটরি কোনো কন্ডিশন, লিম্ফ নোড গুলো একটু বড় হয়ে আছে দিবেন প্রায় সময়। যদি ল্যাপারোটমি থাকে, দেখবেন লিম্ফ নোড গুলো কি বুঝাচ্ছে? লিম্ফ নোড আর ইনফ্লাম। ঠিক আছে, আশেপাশে ইনফ্লাম ছিল, লিম্ফ নোড আর এনলার্জড ইন সাইজ, লিম্ফ নোড আর এনলার্জড ইন সাইজ। ওকে, লিম্ফ নোড গুলো বড় হয়ে গেছে। সো মেজেন্টেরিক অ্যাডেনাইটিস, কখন মেজেন্টেরিক অ্যাডেনাইটিস ডেভেলপ করবে? অ্যাবডোমিনাল ইনফ্লামেটরি কন্ডিশনে তো হবেই। এছাড়া হচ্ছে আমরা যদি দেখি যে মেজেন্টেরিক, শুধুমাত্র যে মেজেন্টেরিক অ্যাডেনাইটিস, আর কোনো কন্ডিশন নাই। মেজেন্টেরিক লিম্ফ নোড আর এনলার্জ অর ইনফ্লাম যদি আমি বলতে চাই, প্রথমে যেটা থাকে, পেশেন্টের একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা হিস্ট্রি থাকে। কি থাকে? আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের একটা হিস্ট্রি থাকে, যেমন হচ্ছে টনসিলাইটিস হতে পারে, বা হচ্ছে ফিভার, সোর থ্রোট থাকতে পারে। ঠিক আছে, আপনাকে কি বলবে? এই পেশেন্ট প্রেজেন্টেড উইথ সাডেন লোয়ার কোয়াড্রেন্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন, হাই গ্রেড ফিভার, nausea and vomiting. And the mother give the history of upper respiratory tract infection 1 week ago. হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কোশ্চেনটা এরকমই থাকে। এই সেম কোশ্চেনটাই এখন পর্যন্ত 4 থেকে 5 বার আসছে। ঠিক আছে, আমি এখন পর্যন্ত 4 থেকে 5টা রিকলে পাইছি। সো হোয়াট ইজ আওয়ার ডায়াগনোসিস? আওয়ার ডায়াগনোসিস ইজ মেজেন্টেরিক অ্যাডেনাইটিস। ঠিক আছে, এটার জন্য আমরা ট্রিটমেন্ট কি করি? শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্ট। কি দিব? শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্টেই সে ভালো হয়ে যাবে। শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি যদি আপনাকে কোশ্চেনটা দেখাতে চাই, দেখি আমার কোশ্চেনটা কোথায় আছে। আচ্ছা, কোশ্চেনটা আমার এখানে আসে নাই, কোশ্চেনটা আমাদের শিটে আছে। যাই হোক, আমার এখানে আসে নাই কোশ্চেনটা এরকমই ছিল, মেজেন্টেরিক অ্যাডেনাইটিস এর কোশ্চেনটা। আর আরেকটা টপিক আমি আজকে আপনাদেরকে পড়াই দিই, সেটা হচ্ছে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। ওই যে কয় নাম্বার পেজে আছে আমাদের মেজেন্টেরিক অ্যাডেনাইটিস? মেজেন্টেরিক অ্যাডেনাইটিস শিটের মধ্যে এই যে এখানে আছে মেজেন্টেরিক অ্যাডেনাইটিস এর অত ডিটেলস আসে না, তো সে কারণে মেজেন্টেরিক অ্যাডেনাইটিস শুধুমাত্র হচ্ছে আমি এখানেই রাখছি। ঠিক আছে, শুধুমাত্র আমাদের এই চার্টটা যেটা আছে, এই চার্টে যে লাইনগুলো আছে, এই লাইনগুলাই আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আলাদা একটা স্লাইডের মধ্যে দিলাম। ঠিক আছে, এখানে কি থাকবে? এখানে হচ্ছে পেশেন্টের আপার কোয়াড্রেন্ট, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে। ঠিক আছে, এন্ড ডিফিউজ অথবা সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন থাকবে, এবং হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা হিস্ট্রি থাকবে। ঠিক আছে, সেই সাথে কি থাকতে পারে? হাই গ্রেড ফিভার, নশিয়া, ভমিটিং। অ্যাবডোমিনাল পেইন, নশিয়া, ভমিটিং, হাই গ্রেড ফিভার এন্ড হিস্ট্রি অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। ইট মে বি সোর থ্রোট। ঠিক আছে, ইট মে বি সোর থ্রোট। এবং পেশেন্টের কি থাকতে পারে? মিমিক টু দা অ্যাপেন্ডিসাইটিস, যেহেতু হচ্ছে রাইট অ্যালিয়াক ফসাতে পেইন থাকে। কিন্তু যখনই হচ্ছে রাইট অ্যালিয়াক ফসা পেইন দেখবেন এবং সাথে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দেখবেন, আর কোনো দিকে যাবেন না, চোখ বন্ধ করে, ইট ইজ এ মেজেন্টেরিক অ্যাডেনাইটিস এন্ড ম্যানেজমেন্ট ইজ কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কোশ্চেন এখান থেকেই আসে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস অর হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট। আর এমন যদি হয় যে হচ্ছে হোয়াট উইল বি দ্য ফাইন্ডিং, যে কোনো কারণে সেটা ল্যাপারোটমি করা হয়েছে, ল্যাপারোটমিতে যদি ফাইন্ডিং এর কথা বলে, তাহলে হচ্ছে আমরা লিম্ফ নোডগুলো এনলার্জ পাবো। ঠিক আছে, দ্যাটস ইট। এখানে এর বেশি কিছু লাগবে না। দেখেন, ইন্টারসেপশন আমি আপনাদেরকে পড়াইছি, সেখানে কি আছে? টেলিস্কোপিং অফ দা বাউল, প্রক্সিমাল বাউল টু দা
প্রক্সিমাল টু দা ইলিওসিক্যাল বাল্ব। ঠিক আছে, কলিকি পেইন থাকবে, ডায়রিয়া থাকবে, ভমিটিং থাকবে, সসার শেপ মাস পাবো, আর রেড কারেন্ট জেলি স্টুল থাকবে। ঠিক আছে, আমরা কি করতে পারি, রিডাকশন উইথ এয়ার সাপ্রেশন, এতটুকু যা বলছিলাম। তারপর হচ্ছে ধরেন আমি অনেকগুলো ডিটেলস অনেক কথা বলতে বলছি, দেখেন এখন শুধুমাত্র এখানে আমাদের যে প্রথম যে চারটা ছিল এখানে একদম চুম্বক যে অংশগুলো সেই জিনিসগুলাই দেওয়া আছে। ঠিক আছে, আমরা একটু দেখি মিডগার্ড ম্যালরোটেশন ভলভুলাস সম্পর্কে কি কি বলছে। এখানে কি থাকবে, এক্সোমফালোস, ফিচারিং এক্সোমফালোস। নরমালি অনেক সময় দেখা যায় যে এক্সোমফালোস যেই বাচ্চাদের থাকে তাদের থাকতে পারে, অথবা কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, ইন্টেন্সিক ডিউটেনাল অ্যাট্রেসিয়া যেসব বাচ্চাদের থাকে তাদের থাকতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখি ডাবল বাবল সাইন। এখানে হচ্ছে একটা কি থাকতে পারে, ডাবল বাবল সাইন থাকতে পারে এক্সরেতে, এটা আমাদের ছিল না। আমরা কনফার্ম করব কি দিয়ে, কন্ট্রাস্ট স্টাডি অফ দা আপার জিআই। কি ফাইন্ডিং পাবো, ডিউডোজেজুনাল ফ্লেক্সার উইল বি প্রেজেন্ট ইন রাইট সাইড অফ দা মিড লাইন। ঠিক আছে, কি ট্রিটমেন্ট করি আমরা, লেটস প্রসিডারে যাই। ঠিক আছে, লেটস প্রসিডারে যাই। আচ্ছা, আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস। নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস যেটা বোঝা যাচ্ছে এন্টারোকোলাইটিস। ঠিক আছে, কোলন কি হচ্ছে, এন্টারোকোলাইটিস ইনফ্লামেশন হচ্ছে, এবং দ্যাট ইজ নেক্রোটাইজিং, পচে যাচ্ছে। ঠিক আছে, নেক্রোসিসের দিকে যাচ্ছে। এটা নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস মেইনলি হচ্ছে প্রি মেচিউর বেবিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে, প্রি মেচিউর বেবিদের ক্ষেত্রে। কি কি নিয়ে ফিচার, কি কি ফিচার নিয়ে ডেভেলপ করে, অ্যাবডোমিনাল ডিসটেনশন থাকে, এবং হচ্ছে পাসেস অফ দ্য ব্লাড স্টুল। যার এন্টারোকোলাইটিস ডেভেলপ করছে ইট ইজ নেক্রোটাইজিং, আমাদের যে মিউকোসা আছে, মিউকোসা ইজ নেক্রোটাইজিং। ঠিক আছে, তাহলে এখানে মিউকোসার শেডিং হবে, ব্লিডিং হবে, আলটিমেটলি আমাদের যে স্টুল আসবে সেই স্টুলটা কি থাকবে, ব্লাড স্টুল থাকবে। ওকে, এক্সরে যদি চাই, এক্সরে যদি আমরা করতে চাই তখন আমরা কি পাবো, নিউমোমেটোসিস ইন্টেস্টাইনালিস। ঠিক আছে, নিউমোমেটোসিস ইন্টেস্টাইনালিস, ইনশাআল্লাহ আমি আপনাদের ক্লাসে এটা এক্সরে আমি আপনাদেরকে দেখাবো। নিউমোমেটোসিস যদি আমি একটা এক্সরে করি, এক্সরেতে অনেকগুলা হচ্ছে সোপ বাবলের মতো পাবো। ঠিক আছে, কি আছে, পুরো অ্যাবডোমেন ভর্তি গ্যাস। ঠিক আছে, পুরো অ্যাবডোমেন ভর্তি গ্যাস। এই যে এক্সরে যে ফাইন্ডিংটা, এটাকে আমরা বলে থাকি নিউমোমেটোসিস ইন্টেস্টাইনালিস অর সোপ বাবল সাইন। ঠিক আছে, সোপ বাবল সাইন পাবো। এখান থেকেই আপনার ডায়াগনোসিস এটাই করতে দেয়, শুধুমাত্র ডায়াগনোসিসটাই করতে দেয় যে এ বেবি born at 32 weeks or 33 weeks presented with at fourth day of birth, fourth day or fifth day of birth or second day of birth, presented with distension of the abdomen, passes of bloody stool, passes of bloody stool, vomiting, and X-ray shows there is numerous বাবল। ঠিক আছে, নিউমারাস গ্যাস বাবল অর নিউমোমেটোসিস ইন্টেস্টাইনালিস। সরাসরি আপনাকে বলে দিতে পারে what is the diagnosis. So our diagnosis is necrotizing enterocolitis. ঠিক আছে, necrotizing enterocolitis our diagnosis is, এটা মেইনলি ডায়াগনোসিস থেকেই কোশ্চেনটা হয়, এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন আসে না। ঠিক আছে, যাই হোক আমাদের আজকের টপিক এখানেই শেষ। এছাড়া আরো অনেকগুলো টপিক আছে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো ছিল, পাইলোরিক স্টেনোসিস, মেসেন্ট্রিক অ্যাটেনাইটিস, ইনটুসাসেপশন, মিডগাট ম্যালরোটেশন, আর হচ্ছে ছিল নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস। এগুলো মোটামুটি আমি আপনাদেরকে বলে ফেলাম। আর বাকি থাকে হচ্ছে হার্শপ্রান ডিজিজ, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থেকে খুব কমই আসে। ঠিক আছে, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার সাথে ব্যাকটেরিয়াল থাকে, এটা আমি আপনাদের আরো যখন নেক্সট ক্লাস নিব, নেক্সট ক্লাসে আবার দেখাই দিব। আর হচ্ছে মিকোনিয়াম আইলিয়াস। ঠিক আছে, মোটামুটি এগুলো আপনাদের বলা হয়ে গেছে। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার আজকে ক্লাসে আমি আপনাদের শেষ করার চেষ্টা করছি। আশা করি আপু পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার সম্পর্কে আমি জি আপু এটা ডিস্টার্ব থাকার জি কারণে আমি ওই ইন্টেস্টাইনাল ম্যালফাংশনটা ভালো করে মানে বুঝতে পারি নাই, বুঝতে ও পারি নাই। এটা আচ্ছা, একটু আরেকবার বললে, মানে হ্যাঁ হ্যাঁ শর্টলি। হ্যাঁ ও, আচ্ছা আচ্ছা, শর্ট করেই আমি বলতেছি ইন্টেস্টাইনাল ম্যালরোটেশন, শর্ট করে আমি বলতেছি ইন্টেস্টাইনাল করতে ম্যালরোটেশন। হবে ওইটা একটু। আচ্ছা, ইন্টেস্টাইনাল ম্যালরোটেশনে এটা আমি কি বলছিলাম, দিস ওয়ান ইজ আওয়ার গাট। ঠিক আছে, নরমাল গাট টিউব। তারপর হচ্ছে এটা 6 উইকস, 8 উইকসে গিয়ে সে কি হবে, একটা রোটেট করবে, পরে গিয়ে আরেকবার রোটেট করবে, এমন করে সে হচ্ছে তিনবার যদি রোটেট করে 270 ডিগ্রি, 270 ডিগ্রি টু 360 ডিগ্রি, যখন সে রোটেট করবে এবং এন্টি ক্লকওয়াইজ যখন রোটেট করবে, তখন আমরা আমাদের আলটিমেটলি ডিউডোজেজুনাল ফ্লেক্সারটাকে পাবো লেফট সাইডে, এন্ড সিকাম উইল বি ইন রাইট সাইড, রাইট এরিয়া বসা। যদি এই রোটেশনটা এখানে এসে শেষ হয়ে যায়, তখন আমরা সিকামটা কোথায় পাচ্ছি, সিকামটা হাই আপ, তাই না, সিকামটা পাচ্ছি উপরে, এবং হচ্ছে আমাদের যে ডিউরোজেজুনাল ফ্লেক্সারটা, সেই ডিউরোজেজুনাল ফ্লেক্সারটাকে আমরা পাবো রাইট সাইডে, ডিউরোজেজুনাল ফ্লেক্সার। আমরা যদি এই ছবিটা দেখি, এখানে আমরা দেখতেছি সিকামের এখানে একটা ব্যান্ড আছে, এই ব্যান্ডটা রেট্রোপেরিটোনিয়ালে তাকে ধরে রাখছে, সেখানে সিকামটা রোটেট করতে পারতেছে না। তাহলে আমাদের ডিউরোজেজুনাল ফ্লেক্সারটাও রোটেট করতে পারতেছে না। ডিউরোজেজুনাল ফ্লেক্সার কোথায় আছে, মিড লাইন থেকে রাইট সাইড। ঠিক আছে, ডিউরোজেজুনাল ফ্লেক্সার থাকার কথা ছিল
ডিউটোনামটা এখানে গিয়ে তারপর হচ্ছে জেজুনাম শুরু হওয়ার কথা ছিল, ডিউটোজেনারাল ফ্রেজে থাকার কথা ছিল রাইট সাইড, ইট উইল বি প্রেজেন্ট ইন সরি ইট উইল বি এটা থাকার কথা ছিল লেফট সাইডে, আছে কোথায় রাইট সাইডে। ঠিক আছে, তারপর হচ্ছে যখন আমাদের মেজেন্ট্রিটা এরকম বিশাল বড় একটা মেজেন্ট্রি দিয়ে আমাদের গাটটা যখন হ্যাং হয়ে থাকবে, তখন আমাদের কি হবে, তার রোটেট করার বা টুইস্টিং হওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে। দেখেন সে কি হচ্ছে, টুইস্টিং হয়ে যাচ্ছে। যখন টুইস্টেড হয়ে যাবে তখন আমাদের এই মিড গাটে যখন টুইস্টেড হবে, তখন এই টুইস্টিং অফ দ্য গাটকে আমরা কি বলে থাকি, ভলভিউলাস। তখন আমাদের এই যে মিড গাট আছে, এই যে ডেজোনাম আইলাম, এরা কি মিড গাটের ডেরাইভেটিভস। মিড গাটে কি ডেভেলপ করবে, ভলভিউলাস ডেভেলপ করবে। মিড গাটের ভলভিউলাস যখন ডেভেলপ করবে, আলটিমেটলি তার কি ডেভেলপ করবে, একিউট অ্যাবডোমেন। ঠিক আছে, এবং ভমিটিংটা যখন হবে, এখানে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউজেনাম সিবিডি ওপেন করতেছে, ভমিটিংটা যেটা হবে সেটাতে কি থাকবে, ডেফিনেটলি দ্যাট উইল বি বাইল স্টেইন, ডেফিনেটলি দ্যাট উইল বি বাইল স্টেইন, বাইল স্টেইন ভমিটিং থাকবে। ঠিক আছে, যখন মেল রোটেশন অফ গাট থাকে তখন কিন্তু সবসময় যে আমাদের মেল রোটেশন অফ গাট, all malrotation of gut will be presented with acute abdomen, that's not always সব আমাদের malrotation of gut কিন্তু আমাদের ইনে প্রেজেন্ট করবে না। ঠিক আছে, যখন এরকম টুইস্টিং হয়ে যাবে এবং হচ্ছে 720 ডিগ্রিতে টুইস্টেড হবে, তখনই আমাদের ভলভিউলাস ডেভেলপ করবে, একিউট অ্যাবডোমেন প্রেজেন্ট করবে। ঠিক আছে, তখন আমরা যে একটা অপারেশন করে থাকি, সেই অপারেশনটার নাম হচ্ছে লেটস প্রসিডিউর। কি করি আমরা, এই যে এখানে যে ব্যান্ডটা ছিল লেটস ব্যান্ড, এই ব্যান্ডটাকে আমরা কেটে দিই, এই ব্যান্ডটাকে কেটে দেওয়ার নামটাই হচ্ছে লেটস প্রসিডিউর। ঠিক আছে, তখন লেটস প্রসিডিউর আনটুইস্টেড করবো এবং লেটস প্রসিডিউর করে দিব আমাদের গাটের গাটের যদি ভায়াবিলিটি থাকে, আর গাটের ভায়াবিলিটি থাকলে তখন তো আমাদের রিসেকশন অ্যানাস্টোমোসিস যা যা করার দরকার সেগুলো করব। ঠিক আছে, এতটুকুই। আর কিছু, আর আরেকটা হচ্ছে আমাদের রোটেশনটা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস, আরেকটা কোশ্চেন আমাদের এমব্রায়োলজি থেকে অথবা যদি অ্যানাটমির কথা বলি, এই যে আমাদের রোটেশনটা হয়, মিড গাটের যে রোটেশন, মিড গাটের রোটেশন হয়, মিড গাটকে সাপ্লাই কে দেয়, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, তাই না? মিড গাটকে সাপ্লাই কে দেয়, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। মিড গাটে কি আছে, যদি মিড গাটের কথা বলি, সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম থেকে শুরু করে আমাদের যে কোলন, কোলনের রাইট 2/3 পর্যন্ত সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। তাহলে রোটেশন কার অনুযায়ী হবে, কাকে অ্যাক্সেস করে হবে, ডেফিনেটলি সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারিকে অ্যাক্সেস করেই হবে। ঠিক আছে, সো এতটুকু পর্যন্তই আজকে। তো আপনারা বুঝলেন যে আপনাদের শীটটা, যে আমাদের যে পেডিয়াট্রিক সার্জারির যে শীটটা আছে, পেডিয়াট্রিক সার্জারির শীটটাতে আমরা কিভাবে করছি। এখন যখন আপনারা পড়বেন, প্রথমে কি করবেন, প্রথমে হচ্ছে শীটের পরে যে ডিটেলস আছে ওই ডিটেলসটুকু পড়বেন, তারপরে সে আপনি এটা পড়বেন। ঠিক আছে, প্রথমে যদি এটা আপনি মুখস্থ করতে চান, আপনার জন্য ব্যাপারটা খুবই কষ্টদায়ক মনে হবে, যেগুলো কি লেখা কিছুই বুঝতেছেন না, বাট ওইটা পড়ে এসে যখন আপনি এটা পড়বেন তখন আপনার জন্য ইজি হবে, এবং এই চারটা আপনি পরীক্ষার আগে পড়ে যাবেন। ঠিক আছে, পরীক্ষার আগে দিয়ে আপনি আর ডিটেলস পড়বেন না, এবং প্রত্যেকটা টপিকের পরেই কিন্তু আমাদের কোশ্চেন দেওয়া আছে, দেখছেন প্রত্যেকটা টপিকের পরে কোশ্চেন দেওয়া আছে। এছাড়াও কিন্তু পরে গিয়ে আবার অনেকগুলা কোশ্চেন একসাথে করে দেওয়া আছে, পরে গিয়ে আবার অনেকগুলা প্রিভিয়াস কোশ্চেন, এগুলো হচ্ছে রিকল কোশ্চেন। আর প্রত্যেকটা টপিকের সাথে যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু ইএমআরসিএস এর কোশ্চেন। প্রত্যেক টপিকের সাথে যে কোশ্চেন গুলো আছে এগুলো ইএমআরসিএস এর কোশ্চেন। আর সবার শেষে গিয়ে এখানে আমরা দিছি কিছু রিকল কোশ্চেন। তাহলে এই শীট আপনার জন্য কমপ্লিট। ঠিক আছে, আপনি শীট করার পরে, শীট গুলো পড়ার পরে আপনার রিকলও পড়া হয়ে গেল, একই সাথে আপনার যদি আমি বলি যে আপনার ইও পড়া হয়ে গেল, ইএমআরসিএস ও পড়া হয়ে গেল, যেগুলো ছাড়া আমরা বলে থাকি যে মানে ইএমআরসিএস পড়াটা একটু কষ্টকর, মানে শুধুমাত্র ইএমআরসিএস যদি পড়তে যাই অথবা রিকল যদি আলাদা করতে পড়তে যাই। বাট আমাদের এই শীটগুলো হচ্ছে আপনার রিকল এবং ইএমআরসিএস কম্বিনেশন, এবং যত ডিটেলস লাগবে, যত ছবি লাগবে, যে আমি এক্সট্রা যে ছবিগুলো দেখালাম, অথবা হচ্ছে আমি আপনাদের এখন পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাসের ছবি তো আপনারা পাইছেন, সো এরকম যত এক্সট্রা ছবি থাকবে, বেলি লাভস থেকে যা এক্সট্রা ইনফরমেশন থাকবে, সবকিছু আপনাদের গ্রুপে চলে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। আজকে আমার ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী দিন দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ।